হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি তো আপনারা অলরেডি আমার থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আপনারা যারা স্টুডেন্ট ভিসা কানাডায় আসতে চান তাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। সো আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যেহেতু কানাডাতে একটা ওয়ার্ল্ড ক্লাস দেশে আপনারা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন নেওয়ার জন্য আসছেন, তাহলে আপনারা যেই এজেরই হোক না কেন, অ্যাজ এ স্টুডেন্ট আপনারা যেহেতু এখানে আসতেই চান, এমন কি কাজ আপনাদের এখন থেকে করতে হবে প্ল্যান অনুযায়ী, যেগুলো করলে 100% আপনারা আপনাদের এই ভিসাটা পাবেন। আর কানাডাতে এসে শুধু পড়াশোনা নয়, ইন ফিউচারে সেটেল হওয়া থেকে শুরু করে ক্যানাডিয়ান নাগরিক হিসেবে কী করে নিজেকে গড়তে পারবেন আপনার ফিউচারটাকে, সেই জন্য আমার এই ভিডিওর প্রত্যেকটা টপিকস আজকে আপনারা দেখবেন। আশা করি আমার ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন। তাহলে ভিডিওটি শুরু আমি করছি এভাবে যে, যেহেতু আপনাদের 100% গ্যারান্টিড হিসেবে আপনারা কি করে ভিসাটা পাবেনই, কোনোভাবে ইভেন 0.01%ও চান্স নেই আপনাদের ভিসাটি রিজেক্ট হওয়ার জন্য। এই ফলোয়িং স্টেপসগুলো যদি আপনারা ফলো করেন, সেক্ষেত্রে আপনারা পেতে পারেন কানাডার ভিসা খুব ইজিলি। আর সেজন্য আপনাদেরকে অবশ্যই ফার্স্ট অফ অল একটা প্ল্যান থাকতে হবে। আপনারা কোনো কিছুই শর্টকাটে করতে পারবেন না। কুইকেস্ট ওয়ে বলতে পারেন যে শর্টকাট কুইকেস্ট ওয়ে, হ্যাঁ, স্টুডেন্ট ভিসায় আপনাদের 1.5 মাসের মধ্যেই কিন্তু ভিসা হয়ে যায়। বাট এই 1.5 মাসের ভিসাটায় প্রসেসিং টাইম ইটস নট এ ম্যাটার হচ্ছে আপনি ভিসাটা অ্যাপ্লাই করার জন্য আপনার কতটা ডকুমেন্টেশন প্রুফ অথবা আপনার যে ইন্টেনশন স্টাডি করার কতটা স্ট্রং, সেটার উপর ডিপেন্ড করে। তাহলে ফার্স্ট টপিক্সটা হচ্ছে ফার্স্ট স্টেপসটা হচ্ছে যে আপনাকে অবশ্যই একটা বড় সড়ো প্ল্যান থাকতে হবে। আপনি জাস্ট চিন্তা করলেন যে হ্যাঁ কানাডাতে পড়তে যাব, জাস্ট অ্যাপ্লাই করে দেই, এইভাবে অ্যাপ্লাই করলে হয় না কখনোই। সো আপনাকে একটা বড় স্ট্রং প্ল্যান থাকতে হবে। প্রত্যেকটা স্টেপ আপনাকে গুছিয়ে প্ল্যান করে এগোতে হবে, তাহলেই আপনি কিন্তু 100% ভিসাটা পেতে পারেন। আর সেটার জন্য আপনাকে করতে হবে স্ট্রং প্ল্যান, যেটা কিনা নাম্বার 1, লেটসে আপনি যদি এইচএসসি পড়াশেন অথবা ব্যাচেলারে পড়াশেন, ডিপেন্ডস অন ইউর সিচুয়েশন, আপনি বুঝবেন আপনার সিচুয়েশনটা কি। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার রিলেটেড যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, লেটসে আপনি ব্যাচেলর কমপ্লিট করেছেন কম্পিউটার সায়েন্সে, এখন যদি আপনি চিন্তা করেন আপনি আর্কিটেকচার নিয়ে মাস্টার্স করবেন, তাহলে আপনার ভিসা 100% গ্যারান্টেড ক্যান্সেল হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এইচএসসি আপনি কমপ্লিট করেছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, চেষ্টা করবেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডেই কোনো একটা কোর্স চুজ করার, অথবা ব্যাচেলার্স কমপ্লিট করেছেন যে রিলেটেড একটা কোর্স, ডিগ্রি কমপ্লিট করেছেন সেই রিলেটেড একটা কোর্স চুজ করার। এইটা হচ্ছে আপনার ফার্স্ট উদ্দেশ্য হওয়া উচিত। তারপর সেটা হচ্ছে যে সেই অনুযায়ী আপনারা অবশ্যই ভার্সিটি চুজ করবেন। ভার্সিটি অনুযায়ী আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদেরকে চিন্তা করতে হবে। আপু আপনার অনেক ভিডিও রয়েছে, আপনি 1 ইয়ারের ডিপ্লোমার কথা বলেছেন। হ্যাঁ, আমি এখনও বলছি 1 ইয়ার ডিপ্লোমা নিয়ে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি এসেছে, বাট সিচুয়েশন সবসময় সেম থাকে না, সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়। সো ভিসা আপনার যে গতকালকে হয়েছে বা গত মাসে দিয়েছে, এই মাসেও যে 1 ইয়ারের জন্য ডিপ্লোমার ভিসা দিবে এমন কোনো গ্যারান্টি কিন্তু কোথাও কেউই দিতে পারবে না, আমিও পারবো না। সো ইট ডিপেন্ডস অন ভিসা অফিসার, আপনি তাকে কতটুকু কনভিন্স করতে পেরেছেন 1 ইয়ারের ডিপ্লোমার জন্য। বাট আমি আপনাদেরকে বলবো চেষ্টা করবেন মিনিমাম 2 ইয়ার্সের একটা ডিপ্লোমা নিয়ে আসার জন্য। যারা ব্যাচেলার্স করতে 4 ইয়ার্সের জন্য নেবেন তাদের জন্য তো খুবই ভালো অপশন, কারণ আপনারা আপনাদের পড়াশোনাটা যে করতে আসার উদ্দেশ্য শুধু পড়াশোনার জন্যই আসা, এইটা আপনাকে কনভিন্স করতেই হবে ভিসা অফিসারকে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। নাম্বার 2 হচ্ছে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে আপনার প্রোগ্রাম লেন্থ নিয়ে। আর এই প্রোগ্রাম লেন্থটা মিনিমাম 2 ইয়ার্সের আপনারা চুজ করবেন। সেক্ষেত্রে আপনাদের বেনিফিটস 2-3টা দিকে। ভিসা হওয়ার ক্ষেত্রেও প্লাস পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট পোস্ট গ্র্যাজুয়েট যে ওয়ার্ক পারমিটটা রয়েছে সেটাও আপনারা 3 ইয়ার্সের পাবেন। সো এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট আপনার ফিউচারের জন্য, আপনার ভিসাটা পাওয়ার জন্য। সো অবশ্যই মাথায় রাখবেন 2 ইয়ার্সের ডিপ্লোমা অর 2 ইয়ার্সের মাস্টার্স অর 2 ইয়ার্সের ডিপ্লোমা প্লাস কো-অপ, এই টাইপের প্রোগ্রামগুলো চুজ করার জন্য। নাম্বার 3 হচ্ছে আইএলস।
আইএলস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আইএলস ছাড়াও কানাডাতে আসা যায়, বাট ভিসা কতজন পায় দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। আইএলসটা করা থাকলে আপনাদের জন্য অনেক অনেক বেশি 100% সম্ভাবনা বেড়ে যায় ভিসাটা পাওয়ার। সো আইএলস স্কোর অবশ্যই মিনিমাম 6.5 রাখবেন। এর নিচে চেষ্টা করবেন যাতে কোনোভাবেই না আসে, কারণ এর নিচে করলে আপনি অ্যাডমিশনই পাবেন না ইউনিভার্সিটিতে। আর 6.5-এর উপর যদি আপনার স্কোর হয় তাহলে তো খুবই ভালো ভিসা পাওয়ার ক্ষেত্রে। নাম্বার 4-এ যেটা, সেটা হচ্ছে ব্যাংক সলভেন্সি, হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আর সেটা হচ্ছে ব্যাংক সলভেন্সির ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অনেকেই আছেন যে স্টুডেন্ট ভিসায় আসবেন, হুট করে একটা অ্যাকাউন্ট খুলে বসেন ফ্রম নো ওয়্যার, আপনার কোনো হিস্ট্রি নেই, আপনার সেই কোনো ব্যাংক স্টেটমেন্টে তেমন কোনো হিস্ট্রি নেই, হুট করে শুধু আপনি স্টুডেন্ট ভিসাটার জন্যই ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, সেক্ষেত্রেও ভিসা অফিসার আপনাকে কিন্তু ভিসাটা রিজেক্ট করে দিবে খুব ইজিলি, এইটা বলে যে আপনি শুধু স্টুডেন্ট ভিসার জন্যই আপনার এই মানিগুলো কোথাও থেকে ম্যানেজ করে দেখিয়েছেন। সো ডোন্ট ডু দ্যাট। মিনিমাম 6 মান্থের একটা অ্যাকাউন্ট হিস্ট্রি আপনারা রাখার চেষ্টা করবেন। আর যাদের এর থেকে বেশি রয়েছে, আমি বলবো ইটস এ ভেরি গুড পয়েন্টস টু গেট এ ভিসা। এরপর যেটা করবেন, ব্যাংক সলভেন্সি তো শুধু দেখালেই হবে না, অবশ্যই আপনাকে সেখানে বিগ অ্যামাউন্টের ট্রানজেকশন দেখাতে পারেন। অনেকে আছে আপনারা চিন্তা করেন যে জমি জমা দেখাবেন, আপনাদের প্রপার্টি দেখাবেন। ডোন্ট ডু দ্যাট। আপনাদের যদি ইনকাম থাকে সেক্ষেত্রে ইনকামের যে ট্যাক্স ফাইলিং করেছেন সেগুলো দেখাবেন। আপনার চাকরির টাকাটা সরাসরি আপনি চেষ্টা করবেন ব্যাংকের ট্রানজেকশনের মাধ্যমে দেখাতে, অথবা আপনার প্যারেন্টসের যদি স্পন্সর করে সেক্ষেত্রে প্যারেন্টস, আপনার বাবার যদি ইনকাম থাকে বাবার টাকাটা সরাসরি সেই ব্যাংক অ্যাকাউন্টে যাতে যায়, সেক্ষেত্রে দে উইল নো যে আপনার বাবা হচ্ছে আপনার স্পন্সর, আর সেখানে আপনার বাবা প্রতি মাসে একটা অ্যামাউন্ট খুব সুন্দর করে পাচ্ছে। এরপর যেটা, সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে যে $10,000 সেটা তো দেখাতেই হবে ব্যাংক সলভেন্সি। সো ব্যাংক সলভেন্সির ব্যাপারে আপনাকে 100% শক্ত হয়ে এই জিনিসগুলো করতে হবে। এরপরে যে পয়েন্টসটা, সেটা হচ্ছে যে আপনার ব্যাক করার ব্যাপারটা। আচ্ছা, এখানে একটা ভাইয়ের প্রশ্ন ছিল যে আপু আমাকে কেন ভিসা অফিসারকে কনভিন্স করতে হবে যে আমি ব্যাক করব, কারণ আলটিমেটলি তো আমার ওখানে থাকার ইচ্ছা, তাহলে তারা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট কেন দেয়? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। হ্যাঁ, আপনাকে কেন ব্যাক করতে হবে? যখন আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন তখন আসলে সেখানে একটা জিনিস বাউন্ডারি থাকে, সে বাউন্ডারিটা হচ্ছে যে আপনি শুধুই হায়ার এডুকেশনের জন্য যাচ্ছেন। আপনাকে তারা পোস্ট গ্রাজুয়েটের অপশন দিলেও আপনাকে এই জিনিসটা সেই মুহূর্তে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন কনভিন্স করতে হবে। এখানে কোনো সেরকম এক্সট্রাঅর্ডিনারি কোনো রিজন নেই। রিজনটা এইটাই যে সবাই তো আর জব পায় না, বা সবাই তো জব পেলে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারে না। সো অনেকেই আছে যে হাফওয়েতে পড়াশোনা কমপ্লিট না করেও তাকে ব্যাক করতে হয়। সো ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। এই জন্য ইন জেনারেল সবাইকেই ব্যাক করতে হবে, দিস ইজ দ্য রুলস দে মেক। বাট আলটিমেটলি কিন্তু পড়াশোনার পর আপনাকে যে 90 days টাইম দেওয়া হয় জবের জন্য, পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করার জন্য, আপনি এটা পাবেন। যদি আপনি জব পেয়ে যান সেক্ষেত্রে আপনাকে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করার জন্য পারমিশনটা রয়েছে। আর সেই জন্য আপনাকে অবশ্যই খুব সুন্দরভাবে আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে হবে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আপনার যে এসওপি লিখবেন সেটা খুবই স্ট্রংলি লিখতে হবে, কারণ এমন কোনো কিছু বা ফ্রম ইউর ইমোশন এমন কোনো কিছু লিখে বসবেন না, কারণ এখানে সব কিছু রিয়েলিটি কাজ করে। আপনি ইমোশনালি কোনো লেটার লিখতে পারবেন না ভিসা অফিসারকে। আপনাকে এমনভাবে ভিসা অফিসারকে কনভিন্স করতে হবে আপনার এসওপিতে লিখে যে হ্যাঁ আপনি শুধু পড়াশোনার উদ্দেশ্যেই যাচ্ছেন, আর পড়াশোনা কমপ্লিট করার পরে আপনাদেরকে এখানে ব্যাক করে এই জবটা কন্টিনিউ করতে হবে। লেটসে কিছু প্লাস পয়েন্ট এখানে রয়েছে ভিসা অফিসারকে প্রুফ দেওয়ার এক্সট্রা, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো জব করা অবস্থায় এখন থাকেন সেখান থেকে একটা পেপারস নিতে পারেন যে আপনি শুধু 2 ইয়ার্সের জন্য একটা ডিগ্রি কমপ্লিট করতে যাচ্ছেন, আর 2 ইয়ার্স পরে আপনি যখন বাংলাদেশে ব্যাক করবেন তখন এই জবটা কন্টিনিউ করবেন, আপনি জবটা পুরো ছেড়ে যাচ্ছেন না। সেক্ষেত্রে আপনারা জব থেকে একটা লেটার দিতে পারেন। আর যারা জব করছেন না তাদের জন্য যেটা এসওপিতে সুন্দর করে লিখেন দ্যাট আপনি আপনার ফ্যামিলিকে রেখে যাচ্ছেন, প্যারেন্টসকে রেখে যাচ্ছেন, ইউ হ্যাভ টু কাম ব্যাক ফর দেম, দ্যাটস দ্য অনলি রিজন আমি দেখতে পাচ্ছি। এছাড়া তেমন কোনো রিজন আপনাদেরকে শুধু বানিয়ে লেখার দরকার নেই। এইটাও করা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক ধরনের ভিসা এটার জন্য রিজেক্ট হচ্ছে যে অফিসার বুঝে যাচ্ছে যে আপনি আর কখনো ব্যাক করবেন না, আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পরে আপনি ক্যানাডাতে সামহাও থেকে যাবেন। এরপর যেটা, সেটা হচ্ছে যে
আপনার ভিসাটা 100% হওয়ার জন্য অবশ্যই আপনার যে প্রপার ডকুমেন্টেশনগুলো রয়েছে সেগুলো অথেন্টিক হতে হবে। এমন কোনো কিছু আপনি করবেন না যেটা আপনার ফিউচারের জন্য, আপনার অ্যাডমিশনের জন্য একটা খারাপ কোনো কিছু প্রমাণিত হতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু কানাডা থেকে ব্যান হয়ে যেতে পারেন। অ্যাজ এ স্টুডেন্ট ভিসা বলেন আর যে কোনো ভিসাই বলতে পারেন। সো কোনো কিছু 2 নাম্বার ফ্রড সার্টিফিকেট এগুলো কখনো কোনো কিছু দিবেন না। আপনারা জানেন কি না আমি জানি না, আপনাদের উদ্দেশ্যে বলছি, কয়েক বছর আগেই, এই 3-4 বছর আগেই হয়তোবা ইন্ডিয়ান কিছু স্টুডেন্টস কানাডাতে এসেছিল ভুয়া IELTS এর সার্টিফিকেট নিয়ে। তাদেরকে এয়ারপোর্টেই সামহাও ধরতে পেরেছে যে দ্যাট ওয়াজ ভুয়া। সো তাদের সবাইকে সেখান থেকেই ডিপোর্টেড করে দেওয়া হয়েছে। সো এমন কোনো কিছু বাংলাদেশে থেকে আপনারা করবেন না। আপনাদের সার্টিফিকেট, IELTS সার্টিফিকেট বলেন, আপনাদের এডুকেশনাল সার্টিফিকেট বলেন, কোনো কিছু আপনারা এমন কোনো কিছু খারাপ মেক করার চেষ্টা করবেন না বা 2 নাম্বারই করার চেষ্টা করবেন না। ইন কেস যদি ধরা পড়ে যান সেক্ষেত্রে আপনাদের টোটালি ব্যান করে দেওয়া হবে কানাডাতে অ্যাপ্লাই করার জন্য। সো অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্টেশন অথেন্টিক দিতে হবে। পারলে সাথে 2-3-4টা এক্সট্রা দিয়ে দিবেন যাতে করে ভিসা অফিসার কনভিন্স হয় যে না আপনি কতটা অথেন্টিক আর আপনার পড়াশোনার ইচ্ছাটা কতটা রয়েছে। অবশ্যই আপনার ইন্টেনশন অফ যে স্টাডি রয়েছে সেটা ভিসা অফিসারকে বোঝাতে হবে। সো ইউ ক্যান রাইট এ সেপারেট লেটার দ্যাট ওয়াই ইউ ওয়ান্টেড টু রিয়েলি স্টাডি ইন ক্যানাডা। অর SOP-তেও লিখতে পারেন খুব সুন্দর করে। আপনি আপনার একটা রিজিউমি সাবমিট করতে পারেন সাথে, যে আমার রিজিউমি হচ্ছে এই কোয়ালিফিকেশন আমার রয়েছে। সো সাথে রেফারেন্স দিতে পারেন। সো দ্যাট উইল বি মোর স্ট্রং। এছাড়া যে কাজটা সেটা হচ্ছে কিছু ইউনিভার্সিটি থেকে আপনাকে ডিরেক্টলি আপনার সার্টিফিকেট পাঠাতে হয়। এই জিনিসগুলো অনেক ম্যাটার করে। সো আপনার যে সার্টিফিকেটের অথেন্টিকেশনটা সেটা কিন্তু 10 গুণ বেড়ে যায়। সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখেই ভিসা অ্যাপ্লাই করবেন। এছাড়া ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট, এরপর আপনার SOP, আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সেগুলো অবশ্যই চেষ্টা করবেন একটু লং হিস্ট্রি রাখার। কারণ ব্যাংক সলভেন্সিটা লং করলে কি হয় বা অনেক আগে থেকে হলে কি হয়, আপনার জন্য অনেক বেশি তাদের বোঝার জন্য অনেক বেশি ইজি হয় যে আপনি আসলে অথেন্টিক্যালি পড়তে যাচ্ছেন আর আপনার জন্য টিউশন ফিস পে করা কোনো রকমের কোনো প্রবলেম হবে না। কারণ অনেকেই এমন রয়েছে যে হুট করে একটা অ্যাকাউন্ট খুলে কোনো জায়গা থেকে টাকা ম্যানেজ করে তারপর সেই ব্যাংক স্টেটমেন্টটা দিচ্ছে, তখন কিন্তু সেটা ভিসা অফিসার সামহাও বুঝে যায় আর সেটার জন্য ভিসাটা খুব ইজিলি রিজেক্ট হয়ে যায়। তাহলে এই হচ্ছে গিয়ে মোটামুটি আমার পয়েন্টস। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। 100% ভিসা পাওয়ার গ্যারান্টি আপনারা যদি এই কয়েকটা সিম্পল স্টেপস ফলো করেন অবশ্যই পাবেন। কোনোভাবে আপনাদের ভিসা রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আশা করি আজকের ভিডিওটি কিছুটা হলেও হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি প্রেস করবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন আর লাইক দিবেন। আশা করি আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।